আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা ইয়াসমিন, এফসিপিএস পার্ট 2 ট্রেনি। বর্তমানে এখন বিএসএমএমইউতে আছি কোর্সে। আজকের সার্জারি মিড টার্ম রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন জানুয়ারি 2025 যারা পরীক্ষা দেবেন তাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এবং তাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। এবং যারা মিড টার্ম এবার জুলাই 2024-এ পাশ করেছেন তাদেরকে জানাচ্ছি কংগ্রাচুলেশনস। আমাদের মাঝে তাদের দুই একজন আপু ভাইয়া আছেন এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদের সাথে জয়েন করেছেন এবং আপনাদের জন্য দিক নির্দেশনা কি হবে, কিভাবে আপনাদের জার্নিটা হবে সেই ব্যাপারে ইনশাল্লাহ আশা করছি যে তারা আইডিয়া দিবেন এবং আপনারা এখান থেকে একটা ভালো একটা ধারণা নিয়ে যেতে পারবেন যে আমার এই 4.5 মাসে কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, আমরা কিভাবে আপনাদেরকে হেল্প করব, ইনশাল্লাহ সাথে থাকবো। এবং আপুরা যারা ভাইয়ারা যারা পাশ করেছেন তারা বলবেন যে কি কি ফেস করেছেন, পরীক্ষায় কি কি ফেস করেছেন, কি কি ব্যাপারে সতর্ক থাকতে হবে, আরো সচেতন থাকতে হবে, কি কি কোন কোন পয়েন্টে বেশি জোর দিতে হবে, এগুলো নিয়ে আশা করছি ইনশাল্লাহ আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। আমি শুরুতেই এবার আমাদের মিড টার্ম পাস করেছেন জুলাই 2024-এ তমা আপু আছেন আমাদের সাথে। আমি তমা আপুকে বলবো তার ফিলিং শেয়ারিং এর জন্য, তার অভিজ্ঞতা কেমন ছিল ওভারঅল পরীক্ষার, সাথে কিভাবে প্রিপারেশন নিয়েছেন এবং জেনেসিস থেকে কিভাবে হেল্প পেয়েছেন, কিরকম হেল্প পেয়েছেন এটা বলার জন্য। থ্যাংক ইউ ফারজানা আপুকে। আমি ডক্টর তমা। আমি হচ্ছে ঢাকা মেডিকেলে সার্জারি ট্রেনিং হিসেবে আছি। জুলাই এবছর জুলাই সেশনে আমি মিড টার্ম পাস করেছি। আমি জেনেসিসের রেগুলার ব্যাচে কানেক্টেড ছিলাম, অস্কি ব্যাচেও ছিলাম। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যেহেতু সবাই ট্রেনিং এ থাকি, এর মাঝখানেই পরীক্ষা দিতে হয়। তো আমাদের পড়াশোনার জন্য আসলে টাইমটা বের করা একটু টাফ হয়ে যায়। তো কোনো একটা একাডেমির সাথে কানেক্টেড থাকলে যে হেল্পটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা গাইডলাইন পাওয়া যায়। আরেকটা হেল্প হয় যেটা, যে আমার যখন 1 সপ্তাহ পর একটা ক্লাস থাকবে বা একটা পরীক্ষা থাকবে, ওই পরীক্ষাটা দিতে হবে এটা চিন্তা করে হলেও আমাদের একটু পড়াশোনা হয়। আদারওয়াইজ দেখা যায় সবাই ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকে, অন্য ব্যস্ততা থাকে, এর মাঝখানে পড়ার টাইম বের করে পড়ার যেই টেন্ডেন্সিটা সেটা সবার মধ্যে থাকে না বা আমরা পারি না সবসময়। আর একটা গাইডলাইন দরকার হয় যে আমাকে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে পড়াটা ইজিয়ার করা যায়। তো সেই গাইডলাইনের জন্য আমার কাছে মনে হয় যে জেনেসিস হেল্পফুল ছিল এবং রিটেন এবং অস্কি দুটাতেই যথেষ্ট হেল্পফুল ছিল। তো একটা গাইডলাইন পাওয়ার জন্য এবং আমাদের যে আবার এটা করতে হবে 1 সপ্তাহের মধ্যে এই ক্লাসটা করতে হবে, এটা একটা হেল্পফুল হয়। আর ক্লাসে যখন এটা পড়ানো হয় তখন আমি যদি নিজে নাও করতে পারি, অ্যাটলিস্ট ক্লাসটা অ্যাটেন্ড করলে ওই টপিকটার ব্যাপারে একটা আইডিয়া চলে আসে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ জেনেসিস। ধন্যবাদ আপু, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন। এখন আমি আমাদের মেন্টর ডক্টর মহসিন তনয় নূ ভাইয়াকে বলবো কিছু পরামর্শ দিতে বা আমাদের আউটলাইনটা তুলে ধরতে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে সে ব্যাপারে একটু আমার মহসিন তনয় নূ ভাইয়াকে অনুরোধ করব কিছু বলতে। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর মহসিন তনয় নূ। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। তো এফসিপিএস মিড টার্ম আসলে মানে যদি আমি একটু খুব শর্টকাটে একটু বলছি জিনিসগুলা, এটা আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। আমাদের আসলে মোট 4টা জিনিস আছে, আপনারা পরবর্তীতে আমাদের একটা স্লাইড আছে ওখানে দেখতে পাবেন, তাও একটু বলি। এই রিটেন, যেটাকে আমরা বলছি এসএকিউ, সিঙ্গেল অ্যান্সার কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এরপর হচ্ছে যে এসবিএ, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এরপরে অসপি এন্ড অস্কি, এইটুকুর মিলেই হচ্ছে গিয়ে যে আমাদের মোটামুটি মিড টার্ম পরীক্ষা। খুবই ছোট, একটু মনোযোগ দিয়ে পড়লেই হবে। এই 4 থেকে 5 মাসের আমাদের যে রেগুলার ব্যাচটা আছে, এই রেগুলার ব্যাচে আপনাদের নিয়মিত সাপ্তাহিক যদি ক্লাস করেন, এখানে হচ্ছে যে মানে এক্সট্রিমলি ওরিয়েন্টেড, স্ট্রাকচার্ড, এবং আমরা হচ্ছে যে মোটামুটি গত 6 যে সেশন হলো মিড টার্ম থেকে শুরু করে আমাদের 4 থেকে 5টা আমরা পুরো একটা কমপ্লিটলি একটা স্ট্রাকচার্ড করে ফেলেছি। সার্জারিতে আমাদের পাস রেট যদি দেখতে পান মোটামুটি 100%। এটা হলো আমাদের হচ্ছে গিয়ে যে ইয়েটা আছে লেকচার কারিকুলাম, এর সাথে আমাদের
লাস্টের দিকে যখন নাকি রেগুলার ব্যাচ শেষ হয়ে যাবে, এরপর আমরা রেগুলার ব্যাচেই আপনাদের অস্কি এবং অস্কি ক্লাসও সমন্বয় থাকবে, কিন্তু এরপর আমরা একটা হ্যান্ডস অন ওয়ার্কশপ আয়োজন করি, যেখানে পুরা আমরা আমাদের সব সিনিয়র মেন্টরদেরকে নিয়ে আসি আপনাদেরকে গাইডলাইন দিতে, পরীক্ষায় স্যাররা কেমনে দেখতে চায়। এই হ্যান্ডস অন ট্রেনিংটা যদিও এক্সট্রা, কিন্তু আপনারা হচ্ছে কি যে রেগুলার ব্যাচের সাথে থাকলে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন। এই হ্যান্ডস অন ট্রেনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পুরা ফুল, যারা নাকি আমাদেরকে স্টুডেন্টরা এসে বলে যে আচ্ছা আমরা একটু এই মানে কনফিডেন্সের একটু অভাব ফিল করছি, আমাদের যে অস্কি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা, সেটার উপরে, আর হচ্ছে গিয়ে যে কেমনে আমরা হিস্ট্রি টেকিং করব, কেমনে কাউন্সেলিং করব, এটাও আমরা কি কি থাকতে পারে আমাদের মিড টার্ম, এটা আছে আমাদের, পরে বলবেন, কিন্তু আমি এটা জাস্ট একটা গ্রস ওভারভিউ দিচ্ছি। তো এই হচ্ছে যে আমাদের মিড টার্ম সিলেবাস, রিটেন, এসবিএ, অসপি অ্যান্ড অস্কি, এটা তিনটা জিনিস। প্রত্যেকটা আমরা জেনেসিস টার্গেট করে আমরা সিলেবাস কমপ্লিট করি। অস্কি আর অসপি রেগুলার ব্যাচ যেটা শুরু হচ্ছে সেখানেও থাকবে, এর সাথে আবার আমাদের লাস্টে হ্যান্ডস অন ওয়ার্কশপেও থাকবে আপনাদের, মানে একদম পুরো ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ বেসিক্যালি জেনেসিস। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহসিন তনয় নূর ভাইয়াকে। কিছু জিনিস আমাদের আসলে কনফিউশন থাকে, কিছু প্রশ্ন থাকে যেটা ভাইয়া ক্লিয়ার করেছেন। যে তার মধ্যে একটা ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ছিল, যে রেগুলার ব্যাচে থেকে আমাদের কিন্তু পরবর্তীতে রিটেন পরীক্ষা দেওয়ার পর যেটা ভাইয়া বলেছেন যে আমাদের একটা আলাদা হ্যান্ডস অন ট্রেনিং হয়, এবং যেটার জন্য আপনাদের আলাদা করে অ্যাডমিট হতে হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু পরে থাকে যে আমরা যেহেতু এই রেগুলার ব্যাচে আছি তবুও কেন আমাদের অ্যাডমিট হতে হয়। এটা আলাদা একটা সেশন যেটা হলো হ্যান্ডস অন ট্রেনিং, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যেটা ভাইয়াও বলেছেন। এই জন্য আলাদা করে পড়তে হবে। তবে হ্যাঁ, যারা থাকবেন রেগুলার ব্যাচে তাদের জন্য আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে। তো এটা নিয়ে পরবর্তীতে মানে আমরাও চাই না যে কোনো রকম বিরোধে আমরা জড়াই বা থাকি, এই জন্য এটা ক্লিয়ার করে নেওয়া। অসংখ্য ধন্যবাদ মহসিন তানা নূর ভাইয়াকে। এবার পাশ করেছেন আমাদের ডক্টর ইফতেখার রসুল শিমুল ভাইয়া। ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে আপু। আমাকে শোনা আসসালামু যাচ্ছে? আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম ভাইয়া আপু। শোনা যাচ্ছে। ভালো আছেন ভাইয়া? আছি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়া রাজশাহীতে আছেন, এই কারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। তো ভাইয়াকে আমি অনুরোধ করব তার সফলতার অনুভূতি এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করবেন। ভাইয়া ভাইয়া এবার পাশ করেছেন সার্জারি মিড টার্ম জুলাই 2024। উম, ভাইয়া আসসালামু আমাদেরকে কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু। ধন্যবাদ সবাইকে, আমাকে এরকম একটা জাতীয় প্ল্যাটফর্মে আমাকে কিছুটা কথা, আমার নিজস্ব কথা মতামত বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমেই একটা স্মৃতি খুব মনে পড়তেছে যে ঠিক 6 মাস আগে এরকম একটা উদ্বোধনী অনুষ্ঠানে আমি জাস্ট মাঝখানে বসা ছিলাম। আমি একজন স্টুডেন্ট ছিলাম, এখানে সবাই বসা ছিল, আমি একাই ছিলাম। আর বাদবাকি সবাই যারা ছিল সব অনলাইনে যুক্ত ছিল। তো খুব অদ্ভুত লাগতেছিল, যে স্টুডেন্ট একজন আর শিক্ষক হচ্ছে 6 থেকে 7 জন বা 8 জন এরকম শিক্ষক। তো আজকে খুবই ভালো লাগতো যদি আমি এই জায়গাটাতে আজকে উপস্থিত হতে পারতাম, বাট আমার নিজস্ব আহ, বাস্তবতার কারণে আমি এখানে উপস্থিত হতে পারি নাই। তো আমি আমার ফিলিংস যদি বলি, আমি এই 6টা মাসের পুরোটা সময় জুড়ে জেনেসিসের সাথে ছিলাম। আমি মিডফোর্ডে ট্রেনিং করতাম। আমার ক্লাসগুলো হয়তো 3টার সময়, ওখান থেকে আমি প্রায় সব ক্লাসে অফলাইনে করছি বলতে গেলে। তো প্রতি দিন, প্রতি সপ্তাহে ক্লাস করতাম। তো প্রথম দিকে খুব কষ্ট হইতো আর কি, যে আপনারা জানেন যে মিডফোর্ড থেকে কাটাবন আসতে ভালোই মানে বেগ পাইতে হয় আর কি। মানে এটা তো একটা ঢাকার একটা সাইড আর কি। তো বাট আপু, বিশেষ করে আপু ভাইয়েরা সবসময় একটা কথা বলতেন যে অনলাইনের থেকে অফলাইনের কিছুটা আলাদা ইয়া আছে, মুজিজা বলি আমি এটাকে, যে মুজিজা আছে, এটা পরীক্ষার সময় দেখতে পাওয়া যায়। এটা আমি হাতে কলমে পাইছি। আপনারাও যারা করবেন তারা চেষ্টা করবেন যে অফলাইনে ক্লাস, একটা টিপস আর কি আপনাদের, যে অফলাইনে ক্লাসগুলো করার। আহ, তো আমি
রেগুলার ক্লাস করার সুবিধায় আমার সুবিধা যেটা হয়েছে আর কি, যে একটা পর্যায়ে এসে যে আপনার দেখবেন যে আপনার সব সিস্টেম পড়াগুলো গুছায় গেছে। একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনার সব পড়াগুলো গুছায় গেছে, আপনি জেনেসিস এর সাথে আগাবেন, আপনার ক্লাসগুলোর সাথে আগাবেন, দেখবেন যে আপনার পড়াগুলো একটা সময় এসে দেখবেন শেষ হয়ে গেছে। তারপর আপনি রিভিশন দিবেন, পড়াশোনা করবেন, এবং একটা পর্যায়ে যে আপনি পরীক্ষা দিবেন। এই সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে 6 মাস আগাইতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমরা ম্যাক্সিমাম মানুষের চিন্তা করি যে আহ, এই পরীক্ষার 2-3 মাস আগে হয়তো প্রিপারেশন নিলাম, একটা টানা পড়া দিয়ে হয়তো বা পাশ করে যাব। কিন্তু আমার যেটা মনে হয় মিড টার্মের প্রশ্নপত্র যেভাবে চেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে হয়তো এরকম ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং এটা ফাইনাল পার্টের কোশ্চেনের প্যাটার্নের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। সো একটা লং টার্ম একটা সিস্টেমের মধ্যে দিয়ে যদি আপনি নিজেকে এগিয়ে নিতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পাশ করার প্রবণতাটা অনেক মানে হারটা অনেক বেশি হবে। এবং এই ক্ষেত্রে জেনেসিস আপনাকে একটা সিস্টেম দাঁড় করাই দেবে, যেটার মাধ্যমে আপনি আগায় যেতে পারবেন। তো আমার পার্সোনাল ফিলিংস, আমি জেনেসিস এর প্রতি অনেক অসংখ্য কৃতজ্ঞ। আমি একদম জিরো ছিলাম বলতে গেলে, প্রশ্ন থেকে শুরু করে কিছু অনেক কোশ্চেনের অ্যান্সার জানা থাকতো না আপু। আমি মানে আমার একজন ফ্রেন্ড এখানে, আমি তাকে খুব মিস করতেছি, সে নাই, আলী হায়দার। একে মানে ওকে আমি রাত 2টা 3টার সময় উঠে ফোন করে জ্বালাইছি যে দোস্ত ও আমার মানে ব্যাচমেট হইলো আমার থেকে 1 বছর আগে, 1.5 বছর আগানো, ওই জন্য ও আগে পাশ করে যায়। সো ওকে আমি রাত 2টা 3টার সময় জ্বালাইছি যে এই দোস্ত এটা কি হবে কোশ্চেন, এই অ্যান্সার কি হবে, এটা কি হবে, ওইটা কি হবে। শেষের দিকে এসে ফারজান আপুকে অনেক জিজ্ঞাসা করতাম যে এটা কি হবে, ক্লাসে অনেক মেন্টরদেরকে অনেক ডিস্টার্ব করতাম যে এটা কি হবে, এটা কি হবে। সো বাট তারা কখনোই বিরক্ত হয় না আর কি, মানে তারা অ্যান্সার দিয়ে সবসময় আমাদেরকে হেল্প করার ট্রাই করছে। তো তার পাস কখনো একা করা যায় না। আমি সবসময় বিশ্বাস করি পাস, এই লেভেলে পাস একটা আহ, মানে পারিবারিক পাস হয় আর কি, ফ্যামিলিগত ভাবে পাস হয়, মানে সবাই মিলে পাস করে। কখনো একটা মানুষ আপনারা দেখতে পান যার রেজাল্টে যে পাস করে, সে একা পাস করে না, তার পিছনে অনেকগুলো মানুষ থাকে। তো আমি এই 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 জন্য আর কি আমার এই জেনেসিস পরিবারের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আমি একটা ছোট্ট স্লাইড তৈরি করে নিয়ে আসছি, আসলে মানুষজনদেরকে একটু 5 মিনিট বলবো আর কি, দিক নির্দেশনা যারা পরীক্ষা দিবেন জানুয়ারিতে। আহ, বেশি না, 3টা স্লাইড আমি একটু, আপনারা যদি আপু অনুমতি দেয় তাহলে আমি একটু দেখাবো। আপু শোনা যাচ্ছে না? না শোনা যাচ্ছে না আপু। না আপু, শোনা যাচ্ছে না। আপু আর সম্ভবত মুট হয়ে গেছে আপনারটা, তো কাইন্ডলি দেখবেন।
শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। জি ভাইয়া, প্লিজ আপনি প্রেজেন্ট করেন, ইট উইল বি আওয়ার প্লেজার যে আমরা আপনার প্রেজেন্টেশনটা ইনশাল্লাহ দেখবো। প্রেজেন্ট করেন ভাইয়া, আমরা খুব খুশি হয়েছি যে আপনি একটা আমাদের জন্য প্রেজেন্টেশন রেডি করেছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আমার উইন্ডোটা কি দেখা যাচ্ছে আপু? জি জি, দেখা যাচ্ছে। স্লাইড চেঞ্জ হচ্ছে আপু? জি হচ্ছে ভাইয়া, হচ্ছে। আচ্ছা। আহ, প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর ইফতেখার রসুল শিমুল, পার্ট টু ট্রেনি হিসেবে আছি এখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। আগে 2 বছর ট্রেনিং করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটালে। তো এটা যেহেতু শর্ট প্রেজেন্টেশন, আমরা এখানে মিড টার্ম, আমাদের সার্জারিতে মিড টার্ম কিভাবে পরীক্ষা হয় এবং আমরা কিভাবে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পর ভবিষ্যৎ কি এবং এই ব্যাপারে জেনেসিস আপনাদের কিভাবে হেল্প করতে পারে, এই 3টা জিনিস নিয়ে আমরা আপনাদের আলোকপাত করব। তো আমাদের মিড টার্ম পরীক্ষাটা 2 ধাপে হয়, একটা হচ্ছে রিটেন পরীক্ষা আর একটা হচ্ছে অসপি এন্ড অস্কি পরীক্ষা। তো রিটেন পরীক্ষাটা আমাদের 2 ভাগে বিভক্ত, পেপার 1 এন্ড পেপার 2। আপনারা যদি এখানে খেয়াল করেন, পেপার 1-এ সিঙ্গেল বেস্ট অ্যান্সার থাকে, 50 মার্কের কোশ্চেন, 50 মার্কের 50টা এসবিএ থাকে এবং প্রত্যেকটার মার্কস 2। 50 দুগুণে 100 মার্ক এবং সময় থাকে 1 ঘন্টা 40 মিনিট। আর পেপার 2-তে থাকে শর্ট অ্যান্সার কোশ্চেন, এখানে A B C D এই 4টা গ্রুপ থাকে, প্রত্যেকটা গ্রুপে 5টা কোশ্চেন থাকে। প্রত্যেক কোশ্চিনের মার্ক 5, 5 × 5 = 25 হচ্ছে প্রত্যেকটা গ্রুপের মার্ক, এবং 4 × 25 = 100, এটা হচ্ছে ফুল মার্কস। এবং এই 2 পেপার মিলে আপনাকে 60, 60, 120 পেতে হবে। তো এরকম না যে আপনার 2 পেপারে আলাদা আলাদা করে 60 পেতে হবে বা অন্য কোনো সিস্টেম আছে, আপনাকে জাস্ট 120 তুললেই 2 পেপার মিলে আপনি পাস করবেন। এটা একটা ভালো দিক। এরপর যদি আপনি পাশ করেন, আমাদের এই রেজাল্টটা সাধারণত 6 থেকে 7 দিন পর হয়। এই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে আপনি যদি কোয়ালিফাই করেন, তাহলে আপনার অস্কি অ্যান্ড অস্কি এক্সামিনেশন দিতে হবে। এখানে ক্লিনিক্যাল 5টা স্টেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল 10টা, যেটা অসপি এরকম 10টা স্টেশন থাকে। সাধারণত আগে অসপি পরীক্ষা হয়, তারপর অস্কি পরীক্ষা হয়। অসপিতে যে 10টা স্টেশন থাকে, প্রত্যেকটার মার্ক 5, 5×10 = 50 মার্কের অ্যান্সার আপনাকে করতে হবে। এবং ক্লিনিক্যালে হচ্ছে এবং সময় থাকে প্রত্যেকটাতে 5 মিনিট। এবং ক্লিনিক্যালে হচ্ছে আপনার 5টা স্টেশন থাকে, প্রত্যেকটার মার্ক 10, 5×10 = 50 এবং প্রত্যেকটাতে 10 মিনিট সময় থাকে। তো ক্লিনিক্যাল পরীক্ষায় অস্কি যে স্টেশন আপনাদের দেখানো হবে, প্রত্যেকটা স্টেশনে আপনারা 2 মিনিট করে ভাবার সময় পাবেন, পরবর্তীতে 8 মিনিট আপনার আপনাকে পারফর্ম করতে হবে। এটা এই 2টা পরীক্ষায় যদি আপনি পাশ করেন, তাহলে আপনাকে মিড টার্ম আপনি পাশ করে গেলেন ফাইনালি। এখন আপনি এখানে কোশ্চেন, আপনি কখন পড়া শুরু করবেন, কিভাবে পড়া শুরু করবেন? বাহুল্য, আমি আপনাকে বলে দিছি একটু আগে যে পড়া আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। একটু একটু করে পড়েন, রেগুলার পড়ার অভ্যাস করেন। আপনি আজকে পড়ে শেষ করে দিবেন সব, 1 সপ্তাহ পড়বেন না, এরকম করলে আসলে এই লেভেলে আসলে টিকে থাকা মুশকিল। আপনি এফসিএস ফাইনাল পার্ট বা এমসিপিএস পরবর্তী যাই পরীক্ষা দেন না কেন, আপনার রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি। আপনার যে একবারে 4-5 ঘন্টা ধরে পড়তে হবে এমন না। জেনেসিস থেকে যে সিস্টেমটা পড়াবে, সেই সিস্টেমটা সপ্তাহের 7টা দিন 1 ঘন্টা করে পড়েন, তাহলে 7 ঘন্টা পড়া হয়। 7 ঘন্টা পড়লে অন্তত বেলি ল্যাবের ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এইভাবে পড়েন। এবং যারা নিজেদের এই পড়াগুলো গুছাইতে চান, আপনাকে এই পড়াগুলো মানে এই বেলি ল্যাবের পাশাপাশি আপনাদের আরো কিছু রিডিং ম্যাটেরিয়াল লাগবে, সেগুলো আমরা পরে বলবো। এবং কিভাবে পড়বেন, কিভাবে পড়বেন, এখানে একটা জিনিস যে বেলি লাভ এমন একটা বই যেটা কিনা আমরা পার্ট 1 দেওয়ার সময় পড়ি, মিড টার্ম দেওয়ার সময় পড়ি, ফাইনাল পার্ট দেওয়ার সময় পড়ি। তো মিড টার্ম দেওয়ার সময় আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোশ্চিন গুলো কোন জায়গা থেকে হয়। এই জায়গায় জেনেসিস আপনাদেরকে হেল্প করবে, মেন্টরে হেল্প করবে, এবং আপনি নিজেকেও আপনাকে এই কোশ্চিন গুলো অ্যানালাইসিস করতে হবে। আমি আমার শুরুর দিকে যখন আমি কোশ্চিন নিয়ে বসি, আমি গত 5 বছর 5-6 সেশনের কোশ্চিন নিয়ে বসছিলাম। তো আমি এই কাজটা করছিলাম যে কোশ্চিন গুলো আলাদা করে নিয়ে সিস্টেম বেসড কোশ্চিন গুলো আলাদা করে নিছিলাম। যেমন ব্রেস্ট থেকে কি কোশ্চিন আসে, এন্ডোক্রাইন থেকে কি কোশ্চিন আসে,
ভাস্কুলার থেকে কি কোশ্চেন আসে, কার্ডিওথোরাসিক থেকে কি কোশ্চেন আসে, অ্যাবডোমেন রিলেটেড, লিভার থেকে কি কোশ্চেন আসে, কোশ্চেন গুলো আলাদা করে লিখে ফেলছিলাম। এবং প্রত্যেকটা সিস্টেম পড়ার সময় আপনি যখন বেলি লাভ পড়বেন তখন আপনার সামনে কোশ্চেনটা থাকবে, এই কোশ্চেনের লিস্টটা থাকবে। হ্যাঁ, এই কোশ্চেন গুলো আমাদের বারবার আসতেছে, এই কোশ্চেন গুলো নতুন আসতেছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার কোথাও পাওয়া যাচ্ছে না। আপনি মনে করবেন না এভাবে, কখনোই মনে করবেন না যে বেলি লাভ মুখস্থ করে ফেলবেন আর কোশ্চেন সব কমন পড়ে যাবে, ব্যাপারটা এরকম না। যে অনেক কোশ্চেনের অ্যান্সার দেখবেন আননোন, ঠিক আছে, সেই জন্য আপনার অন্য রিডিং ম্যাটেরিয়ালের হেল্প নিতে হবে বা অনেক সোর্স আছে সেগুলোর হেল্প নিতে হবে, কিন্তু আপনাকে জানতে হবে যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার বেলি লাভে নাই বা বেলি লাভে খুব অল্প দেওয়া আছে, কিন্তু আপনাকে লিখে আসতে হবে, ঠিক আছে। এইটা প্রিপেয়ার করার জন্যই আসলে রিটেন পরীক্ষা, ঠিক আছে। এখন কিভাবে পড়বেন, আপনি যখন ধরেন আপনি একটা সিস্টেম পড়তেছেন, ধরেন আপনি একটা চ্যাপ্টার ধরেন ব্রেস্ট পড়তেছেন, ব্রেস্টের বেলি লাভের 28 এডিশন খুবই ভালো করে দেওয়া আছে, এটা পড়লেন, ঠিক আছে। বেলি লাভ পড়ার পরে আপনার দেখবেন যে এই কোশ্চেন গুলো মানে আপনার তো কি কি কোশ্চেন আসতেছে এখান থেকে। ধরেন এবার কোশ্চেন আসছে মলিকুলার ক্লাসিফিকেশন অফ ব্রেস্ট ক্যান্সার। তো মলিকুলার ক্লাসিফিকেশন অফ ব্রেস্ট ক্যান্সার বেরি ল্যাবে খুব সুন্দর করে দেওয়া আছে, সো এটা অন্য কোনো জায়গা থেকে দেখা দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে যে লেখা আছে যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ম্যামোগ্রাম, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু বেরি ল্যাবে দেওয়া নাই, কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি আসা কোশ্চেন। এই কোশ্চেনটা আপনি পাবেন ডিকোডিং সার্জারিতে এবং কুশিয়ারিস সার্জারি যে টেক্সট বুক আছে এই জায়গায় পাবেন। তো এরকম কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি যখন পড়তে যাবেন, আপনি যদি শুধু বেরিলা বেস্ট প্রিপারেশন নেন আপনার কিছুটা গ্যাপ থেকে যাবে। আমি বলতেছি না যে একদম হবে না, কিছুটা গ্যাপ থাকবে। এই জন্য আপনার কিছু আলাদা আলাদা রিডিং ম্যাটেরিয়াল হেল্প নিতে হবে। এবং এগুলো পড়বেন কখন, যেমন অনেকে ধারণা পোষণ করেন যে ডিকোডিং সার্জারি আমি অস্কির আগে পড়বো, জিসি পালে শর্ট কেস লং কেস সব পড়া হয়ে গেলে আবার দেখবো, দেখার সময় পড়বো, ব্যাপারটা ধারণাটা কমপ্লিটলি রং। আমি এটার ভুক্তভোগী। ডিকোডিং সার্জারি শেষ দিকে পড়তে দেখে দেখলাম যে না, এই জিনিসটা আমার তখনই পড়া উচিত ছিল, সিস্টেম বেসড শেষের দিকে অনেক কষ্ট হয়ে যায়। আপনি যখন একটা সিস্টেম পড়বেন, সেই সিস্টেম পড়ার সময় যে অ্যাসোসিয়েটেড বইগুলো আছে সেখান থেকে যে কোশ্চিন গুলো পড়া দরকার, যেমন জিসি পালের লং কেস থেকে কোশ্চিন গুলো, জিসি পালের শর্ট কেস থেকে কোশ্চিন গুলো, জেনেসিসের যে সার্জনস বুক আছে বিশেষ করে প্রিন্সিপালস অফ সার্জারি, এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো পড়ার পরে আপনি আবার একটা লাস্ট রিভিশন দিয়ে আপনি জেনেসিসের পরীক্ষা দিতে আসেন, দেখবেন আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু চ্যাপ্টার আছে আপনার হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি বেস্ট, কিছু কিছু চ্যাপ্টার আছে লং কেস বেস্ট, কিছু কিছু চ্যাপ্টার আছে শর্ট কেস বেস্ট। সেই বই ধরে ধরে আপনাকে কোশ্চেন গুলো পড়তে হবে। যেমন ধরেন হেডনেক থেকে যদি আপনি পড়েন, এটা বেলিলা পড়ার পরে দেখবেন এখান থেকে লং কেস নাই, কিন্তু বাট শর্ট কেস বেস্ট অনেক কিছু আছে, যেমন প্যারোটিড আছে, থাইরয়েড আছে। এই জিনিসগুলো আপনারা জিসিপালের শর্ট কেস থেকে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো দিবেন, প্লাস এই এক্সামিনেশন গুলো দেখে নেবেন সাথে সাথে। আপনি যখন হসপিটালে পরের দিন সকালবেলা যাবেন, নিজের কলিগকে বলবেন আপনি বসেন, আপনার গলার উপরে আমি এক্সামিনেশন করে আপনাকে দেখাই দিচ্ছি এইভাবে থাইরয়েড এক্সামিনেশন করতে হয়, এভাবে প্র্যাকটিস করেন। দেখবেন স্টুডেন্ট যদি থাকে ফিফথ ইয়ার পড়ানোর সুযোগ থাকে ফিফথ ইয়ার পড়ান, ফিফথ ইয়ার পড়াইলে আপনার আর অন্য কোনো স্টুডেন্ট লাগবে না, ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করেন। শেষের দিকে একবারে যখন আপনি অস্কির আলাদা প্রিপারেশন নিতে যদি যান, তাহলে দেখবেন যে আপনি অনেক কষ্ট হচ্ছে, আপনার মানে ক্যাপাসিটি ওভার হয়ে যাবে লাস্টের দিকে, ঠিক আছে। সো আমাদের এই রিডিং ম্যাটেরিয়াল গুলো সাথে এভাবে আমাদের পড়াশোনাটা আগায় নিতে হবে। এবার আসেন আমরা আমাদের জেনেসিস থেকে আপনাকে কিভাবে হেল্প করবো। উইকলি আমরা প্রত্যেকটা সিস্টেম এক একটা উইকে পড়ানো হবে আপনাদেরকে। প্রত্যেকটা লেকচার একজন অভিজ্ঞ মেন্টর আপনাদেরকে পড়াবেন, যারা আমাদেরকে পড়িয়েছেন সেই অভিজ্ঞ ভাইয়া আপুরাই ওনারা ওই সিস্টেম বেজই ক্লাস নেয়। ওনারা অনেক পড়াশোনা করে আসে, শুধু বেলি লাভ না। আমি মানে আমি কাছ থেকে দেখছি, আমার একজন বন্ধু মেন্টর ছিল, সে অনেক বই পড়াশোনা করার পরে এক একটা লেকচার প্রিপেয়ার করতে হয়, তার 8 থেকে 10 দিন লাগে বা তারও বেশি সময় লাগে একটা লেকচার প্রিপেয়ার করতে। আমি নিজে চোখে দেখা, এটা আর কি কোনো বানায় বলা না, নিজে চোখে দেখছি যেটা সেটাই বললাম। এবং লেকচার নেওয়ার পরে সেই লেকচারটা পরের সপ্তাহে এক্সাম হয়, এবং এক্সাম হওয়ার পরে এবং সেই সপ্তাহে পরের শুক্রবার সাধারণত অনলাইনে সলভ ক্লাস হয়। আমরা কিছুদিনের মধ্যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন সলভের একটা সেশন করব। এই কোশ্চিনটা সাধারণত এই সেশনের কোশ্চিন সলভ করা হয়, বাট আগের যে সেশনগুলোর কোশ্চিন সেগুলো হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের পড়ানোর পূর্বে প্রত্যেকটা মেন্টর আপনাদেরকে দেখাই দিবেন যে এই জায়গা থেকে কোশ্চিন গুলো আসবে। এটা প্রত্যেকবার আমাদের সময় হয়েছে, আপনাদের সময় হবে। এবার আসেন অসপি অ্যান্ড অস্কি সেশন বিফোর অ্যান্ড আফটার রিটেন। আমরা রিটেনের আগেও কিছু অসপি অ্যান্ড অস্কি সেশন থাকে এবং রিটেনের পরেও কিছু অসপি অ্যান্ড অস্কি সেশন থাকে। তো দুইবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনাদের আর কোথাও আটকাবে না।
ইনশাল্লাহ আপনারা আগে যাবেন, কিন্তু আপনাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, অনেকে অস্কি ক্লাস মনে করেন যে আগে রিটেন পাস করি, তারপরে দেখা দেখা যাবে তখন প্র্যাকটিস করবো। ব্যাপারটা এরকম না। আমরা এবার মাত্র 3 থেকে 4 দিন সময় পাইছিলাম অসপিতে অ্যাপেয়ার করার জন্য। সো 3 থেকে 4 দিন এটা খুবই খুবই কম একটা সময়। আর ভবিষ্যতে এই সময়গুলো কমে আসবে আরো। পরীক্ষার 2-3 দিন পরে দেখা যাচ্ছে বলবে যে আপনারা অসপির জন্য বসেন। আচ্ছা, এখানকার ট্রেন মেন্টর অ্যান্ড উইথ ভার্সেটাইল এক্সপিরিয়েন্স এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এখানে যারা মেন্টর আছেন তারা সেই শুরু থেকে যারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন সেরকম মানুষও যেমন এখানে আছেন, একদম নতুন মানুষ আছেন। আম, সবার সংমিশ্রণে এখানে একটা ভার্সেটাইল একটা এনভায়রনমেন্ট আপনাদের জন্য ক্রিয়েট করা আছে, যে সব ধরনের নলেজ যাতে শেয়ার করা যায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আসছে যে ম্যাজিক্যাল অস্কি সেশন। আমাদের এইবার থেকে অস্কি স্টেশন, আপনার যখন অস্কি ক্লাস হবে আপনারা খেয়াল করবেন এবার অস্কি কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এবার এক্সামিনেশন পার্ট কম, আইইউ সেশন যোগ করা হয়েছে। আইইউ মানে হচ্ছে ইন্টারাক্টিভ অবজেক্টিভ এক্সামিনেশন। এরকম স্টেশনে হচ্ছে আপনাকে মানে সেমি মানে একটা মানে একটা ভাইবার একটা সিচুয়েশন তৈরি করা হয়। আপনার সামনে একটা সিনারিও দেওয়া থাকবে, আপনি সিনারিও পড়বেন, ওই সিনারিও বেস স্যার আপনাকে কিছু স্ট্রাকচার্ড কোশ্চেন করবেন, এটা লিখে দেওয়া থাকে বিসি বেস থেকে। আপনি কিরকম অ্যান্সার দিচ্ছেন তার অনুযায়ী আপনার কোশ্চেন গুলো আগাবে। এমন না যে আপনি ভুল অ্যান্সার দিলে আপনাকে ভুল বলবে, ব্যাপারটা এরকম না। আপনি যা বলবেন সেটার উপরে আপনার পরীক্ষাটা এগোবে। এরকম স্টেশন কিন্তু 2টা অ্যাড করা হয়েছে, এবং কাউন্সিলিং স্টেশন আছে। তো আমাদের জেনেসিস থেকে এরকম একটা অস্কি সেশন অ্যাড করা হয়, যেখানে আপনারা এক্সামিনার হবেন, আপনার আরেক বন্ধুর পরীক্ষা দেবেন, আবার আপনি পরীক্ষার্থী হবেন, আপনার আরেকজন এক্সামিনারের পরীক্ষা দেবেন, আপনার পয়েন্ট গুলা টাচ করবেন, মানে যেই চেকলিস্ট থাকে সেই চেকলিস্ট টাচ করবেন। এটা খুব একটা দারুণ একটা সেশন হয়েছিল, আমাদের এবারের সময় থেকে চালু হয়েছে। এবং লেকচার শিট বা প্রয়োজনীয় ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো আপনাদের জেনেসিস থেকে যদি যখন দরকার হবে সেটা আপনাদেরকে শেয়ার করা হবে। প্লাস আপনাদের যারা ঢাকার বাইরে আছেন তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় রেগুলার বেসিসে খাতাগুলো। ঠিক আছে, তো সর্বোপরি বলবো যে আরেকটা জিনিস, যে মিড টার্মের রিটেনের কোশ্চেন যদি আপনারা দেখেন, ইট ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। ঠিক আছে, এবার এমন কিছু কোশ্চেন আসছে যেটা আসলে আমাদের লেভেলে পারার কথা না। যেমন একটা কোশ্চেন আসছে যে আপনারা সবাই জেনে থাকবেন যে ভেরাস নিডল ইনসারশনের টেকনিক। এই কোশ্চেনটা আসলে যারা অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক সার্জারি করে সেই বইগুলো থাকে, আমাদের বইয়ে বেরিয়ে খালি ছবি দেওয়া আছে। হ্যাঁ, টেকনিকটা ডিটেলে লেখা নেই, ওভাবে লেখা নেই, একদম ডিটেল পাস মার্কের কোশ্চেন। সো আমাদের একটু আউটলুক চেঞ্জ, মানে আউট অফ দ্য বক্স থিঙ্ক করার চেষ্টা করতে হবে। তো আপনারা যখন পরীক্ষার হলে বসবেন, মানে এই জেনিসের প্রতিদিন পরীক্ষায় বসবেন, দেখবেন যা পড়ানো হয়েছে তার অর্ধেক কোশ্চেন পড়ানোর মধ্যে থেকে আসছে, অর্ধেক কোশ্চেন আপনার পড়ানোর বাইরে থেকে আসছে। এটা ইচ্ছা করে করা হয় জেনেসিস থেকে, যেন আপনার থিঙ্কিংটা গ্রো করে। আপনারা রাগ রাগ হবে আপনার, আমি জানি আমারও রাগ হইতো, কিন্তু আপনার রাগ হওয়ার কারণ নাই, এটা আপনাকে তৈরি করার জন্য এভাবে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, সব কোশ্চেন আপনাকে কমন দিলে তো আপনি ওইটার বাইরে চিন্তা করতে শিখবেন না, এটাই বাস্তবতা। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর সবশেষে বলতে চাই, থ্যাংক ইউ জেনেসিস। অসংখ্য ধন্যবাদ ইফতেখার ভাইয়াকে। এত সুন্দর করে, আসলে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই একদম মানে বাকরুদ্ধ হয়ে শুনছিলাম যে ভাই এত সুন্দর করে এত গুছিয়ে সবকিছু বলেছে। এবং আমি এখানে আশেপাশে বলছিলাম যে আচ্ছা আমাদের তো আর কিছু বলতে হবে না, কারণ এত সুন্দর করে বলেছেন যে আসলে কিছু বলার থাকে না। এবং আমরা সত্যি প্লিজড, মানে অনেক হ্যাপি যে এত নাইসলি আপনি প্রেজেন্ট করেছেন, মানে উইথ স্লাইডস। মানে আসলে অনেক খুশি লাগছে, অনেক ভালো লাগছে। এবং আমরা আশা করছি ইনশাল্লাহ মেন্টর প্যানেলে আপনাকে আমরা ইনশাল্লাহ পাচ্ছি। তো এখন আমি রিকোয়েস্ট করব আমাদের মেন্টর ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল্লাহ আমিনী ভাইয়াকে। আমাদের যে ইফতেখার ভাই অলরেডি মেনশন করেছেন যে আমাদের কোয়েশ্চেন রিটেনে কিরকম থাকছে, পেপার 1 পেপার 2 কিরকম থাকছে, সাথে আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আমাদের অস্কি এন্ড অসপি কিরকম এভাবে 2টা ভাগ করা থাকে, এটা ভাইয়া মেনশন করেছেন। এখন আমি আমিনী ভাইকে একটু রিকোয়েস্ট করব যে আমাদের যে অস্কি এন্ড অসপিতে কি কি টপিকস থাকছে বা কি কি টপিকস থাকে, ইমাজিং থেকে শুরু করে, এই নিয়ে আমাদের একটু কাইন্ডলি বলবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রেদওয়ানুল্লাহ। আমি এফসিপিএস পার্ট 2 টেনিস সার্জারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি।
আমি মিড টার্ম পাশ করেছি জানুয়ারি 2024। আহ এরপর থেকে আমি জেনেসিস এর সাথে মিড টার্মের মেন্টর হিসেবে যুক্ত আছি। তো আজকে এফসিপিএস মিড টার্ম সার্জারি রেগুলার ব্যাচ, এটার হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। তো এখানে আমি আপনাদেরকে মিড টার্মের জন্য আহ, যে ক্লিনিক্যাল যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার আপনারা মানে সেই পরীক্ষার যে টপিকস গুলো আছে সেগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন এবং আহ, কি কি সেই ডিস্ট্রিবিউশনের মধ্যে আপনারা কোন কোন টপিক থেকে আপনাদের পড়াগুলো পড়তে হবে এবং আপনারা কি বই ফলো করবেন বা কিভাবে প্রিপারেশন নিবেন সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলবো। তো এখানে আহ, এখানে ইফতেখার রাসূল যে ভাই একটু আগে বললেন আমাদের জানুয়ারি জুলাই 2024-এর মিড টার্ম পাস করেছেন ভাইয়া। ভাইয়া মোটামুটি এসবিএ এসএকিউ ক্লিনিক্যাল মোটামুটি সব টপিকসেই ভাইয়া বলেছেন। তো এখানে আমি সংক্ষেপে জাস্ট হচ্ছে আহ, আপনাদের স্টেশনগুলো কোথায় কোন টপিকস থাকে সেটা আমি বলবো, ভাইয়া ডিটেলসে বলেছেন। তারপরে আমি হচ্ছে কোন কোন স্টেশনে কি কি থাকবে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো আমাদের হচ্ছে যে ক্লিনিক্যাল পরীক্ষাটা হয় বিসিপিএস থেকে মিড টার্মের জন্য, সেখানে হচ্ছে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা পার্ট, আর আরেকটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এই দুইটা পার্টে হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষাটা হয়। তো এইটা আপনারা জানেন টোটাল যে আমাদের মিড টার্মের যে পরীক্ষাটা এটা হচ্ছে 3 দিনে অনুষ্ঠিত হয়। একদিন হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার বা আমাদের যেই শর্ট কোশ্চেন গুলো থাকে সেই পরীক্ষাটা একদিন হবে। এরপর হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, এই পরীক্ষাটাও হচ্ছে একদিন হবে। আর ক্লিনিক্যাল যে পরীক্ষাটা সেটাও হচ্ছে একদিন হবে। তো এখানে প্রথমেই আপনাদের দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এইখানে আপনাদের হচ্ছে 10টা স্টেশন থাকবে। 10টা স্টেশনে আপনারা 5 মিনিট করে 5×10=50, হ্যাঁ 50 মিনিট আপনারা সময় পাবেন। আর এই স্টেশনগুলোর মাঝে মাঝে আপনাদের হচ্ছে কিছু হচ্ছে ব্রেক স্টেশন বা হচ্ছে রেস্ট স্টেশন থাকবে। তো সেইখানে আপনারা হচ্ছে রেস্ট পাবেন। এটা গেল হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। এরপরে এই পরীক্ষার এই পার্টটা শেষ হয়ে গেলে এরপরে আপনাদের নেক্সট পার্টে হবে হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। তো এই পার্টটাতে আপনাদের থাকবে হচ্ছে 5টা স্টেশন থাকবে। 5টা স্টেশনে আপনাদের হচ্ছে 10 মিনিট করে 5×10=50, 50 মিনিট, এবং প্রত্যেকটা স্টেশনে মার্ক থাকবে হচ্ছে আপনাদের 10 করে। অস্পির ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা স্টেশনে মার্ক যেটা ছিল যে এটা হচ্ছে আপনাদের 5 করে, 10টা স্টেশন 5×10=50। আর অস্কির ক্ষেত্রে এখানে স্টেশন থাকবে 5টা, আর এখানে মার্ক থাকবে 10 করে 5×10=50। আর এখানে টাইমটা ডাবল হয়ে যাবে। অস্পিতে থাকে 5 মিনিট, অস্কিতে থাকবে হচ্ছে প্রত্যেকটা স্টেশনে আপনাদের 10 মিনিট করে। তো অস্কির ক্ষেত্রে হচ্ছে পরীক্ষাটা প্রত্যেকটি স্টেশনে আপনাদের প্রথমে হচ্ছে 2 মিনিট করে আপনারা প্রিপারেশন টাইম পাবেন। এই প্রিপারেশন টাইমে আপনারা হচ্ছে কোশ্চেনটা পড়বেন এবং হচ্ছে আপনার যে পেশেন্ট থাকবে সেই পেশেন্টকে আপনার পাশেই থাকবে। আপনারা মোটামুটি মেন্টালি একটা প্রিপেয়ার নিয়ে কোশ্চেনটা পড়ে আপনারা প্রস্তুত হবেন। এরপরে আপনারা যেই সময়টা থাকবে সেই সময়ে একটা বেল বাজবে। বেল বাজার পরে পরবর্তী 8 মিনিট আপনারা যে কোশ্চেনটা থাকবে সেটা আপনারা পারফর্ম করার সুযোগ পাবেন। তো আমি আপনাদেরকে ফার্স্টে অস্পির যে স্টেশন গুলো থাকে সেখান থেকে আপনাদের অস্পিতে কি কি থাকে সেটা আমি একটু সংক্ষেপে বলছি। অস্পিতে আপনাদের থাকবে হচ্ছে ড্রাই স্টেশন, এরপর হচ্ছে ওয়েট স্টেশন, এরপর হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিলের যে হচ্ছে আপনাদের যে প্রিন্সিপাল গুলো আছে সেটার উপর যে প্র্যাকটিক্যাল সেটা থাকবে। এরপর হচ্ছে সার্জারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা টপিকস ডায়াথার্মি সেটআপ, এটা থাকবে। আর হচ্ছে ল্যাপারোস্কোপিক অপারেশনের জন্য যে ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট
এটার আপনাদের একটা সেট আপ থাকবে আর কি। এখান থেকেও ইনভেরিয়েবলি প্রায় প্রত্যেকটা সেশনেই বা হচ্ছে একটা সেশন পর পর এই ডায়াথার্মি আর ল্যাপারোস্কোপিক থেকে আপনাদের কোশ্চেন থাকে। এছাড়াও আপনাদের কিছু রেডিওলজি থেকে কোশ্চেন থাকবে। আপনাদের সার্জিক্যাল ইমার্জেন্সি কিছু রেডিওলজি থাকবে, আবার হচ্ছে অর্থোপেডিক্স এর কিছু রেডিওলজি থেকে কোশ্চেন থাকতে পারে, এবং জেনারেল যে এক্সরে গুলো আছে বা রেডিওলজি গুলো আছে সেখান থেকেও কিছু কোশ্চেন থাকে। বিসিপিএস ইনভেরিয়েবলি কোশ্চেন করে সেখান থেকে। এরপর হচ্ছে কিছু আপনাদের পিক্টোরিয়াল থাকবে, পিক্টোরিয়াল বা হচ্ছে স্পেসিমেন, সেইখান থেকে আপনাদের কোশ্চেন থাকবে। পিক্টোরিয়াল আপনাদের থাইরয়েড, মাঝে মাঝে হচ্ছে থাইরয়েডের স্পেসিমেন থাকে, বা হচ্ছে আপনাদের ব্রেস্টের কোনো একটা রিসেক্টেড স্পেসিমেন অফ ব্রেস্ট, হ্যাঁ, এটাও থাকতে পারে, বা হচ্ছে স্টোমাকের রেডিক্যাল গ্যাস্ট্রেক্টমির পরে স্টোমাকের কোন একটা স্পেসিমেনের ছবি থাকতে পারে। এরকম আপনাদের পিক্টোরিয়াল বা হচ্ছে স্পেসিমেনের একটা ছবি থাকবে। এরপরে আপনাদের অস্পির মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কাউন্সেলিং। এইখানে আপনাকে সার্জারির যে আমাদের প্রি অপারেটিভ যে কাউন্সেলিং থাকে, বা হচ্ছে পেশেন্টকে ডায়াগনোসিস বা হচ্ছে পেশেন্টের যে ডায়াগনোসিসটা আপনি কিভাবে তাকে জানাবেন এবং তাকে কাউন্সেলিং করবেন সেই সম্পর্কে আপনার কাউন্সেলিং থাকতে পারে। এই ছাড়া বিভিন্ন ডিজিজের বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে আপনাদের কাউন্সেলিংটা এখানে আপনাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে নোট জানতে হবে, যেমন হচ্ছে অপারেশন নোট, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল স্পেসিমেন আপনাদের কিভাবে পাঠাতে হবে সেটার উপরে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে। এরপর হচ্ছে রেফারেল নোট, হ্যাঁ, এইখান থেকে আপনাদের কিছু কোশ্চেন থাকবে। আর হচ্ছে আহ এই অস্পিতেও আপনাদের হচ্ছে কিছু প্রসিডিউর বা হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কিছু আপনাদের স্টেশন ইনভেরিয়েবলি থাকে বা হচ্ছে থাকতে পারে। সেটা হচ্ছে ড্র্যাপিং থেকে আসতে পারে, যে আপনার অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে আপনি কিভাবে ড্র্যাপিং করবেন, পেরিনেয়াল সার্জারির ক্ষেত্রে কিভাবে ড্র্যাপিং করবেন, থাইরয়েড বা হচ্ছে ব্রেস্টের অপারেশন ক্ষেত্রে কিভাবে ড্র্যাপিং করবেন, এবং শরীরের যে কোনো জায়গায় যে কোনো অপারেশনের জন্য কিভাবে ড্র্যাপিং করবেন, এখান থেকে আপনাদের ড্র্যাপিং এর প্রসিডিউর অস্পি স্টেশনও আপনাদের থাকতে পারে। এছাড়া আপনাদের সার্জারির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখান থেকেও আপনাদের হচ্ছে অস্পিতে কোশ্চেন থাকে। তাহলে অস্পিতে আপনাদের ইম্পর্টেন্ট অনেকগুলো টপিকস থাকে, এখান থেকে আপনাদেরকে অ্যাজ এ হোল সবগুলো টপিকস আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনাকে কভার করতে হবে। তো এটা হচ্ছে সংক্ষেপে আমি বললাম যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য কি কি টপিকস থাকে এবং আহ, এবং কি কি আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে সেই সম্পর্কে আমি একটা ধারণা দিলাম। আর এরপরে হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন আরেকটা পার্ট, এটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। এইখানে হচ্ছে আপনাদের থাকবে হচ্ছে শর্ট কেস বা হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা আপনাকে পারফর্ম করতে হবে। আর এইখানে হচ্ছে শর্ট কেস বা ক্লিনিক্যাল এক্সামিনেশন ছাড়াও এখানে আপনাদের বর্তমানে আপনাদের একটা স্টেশন বা দুইটা স্টেশনে আপনাদের হিস্ট্রি টেকিং এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন থাকে এই অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশনে। তো আপনার হিস্ট্রি টেকিং আর হচ্ছে কিছু শর্ট কেস বা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। তো সার্জারির ক্ষেত্রে আপনারা জানেন যে শর্ট কেসের জন্য ইম্পর্টেন্ট যে শর্ট কেসগুলো আছে, যেমন আমাদের শরীরে যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রে আপনাদের এক্সামিনেশন জানতে হবে। এরপর হচ্ছে আলসার, এরপর হচ্ছে সোয়েলিং এর মধ্যে হেড এবং নেক রিজিয়নে যে সোয়েলিং গুলো থাকে, প্যারোটিড, থাইরয়েড, এগুলোও জানতে হবে। এবং সার্জারির জন্য সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ যে সোয়েলিং গুলা, ইনগুইনোস্ক্লেটাল সোয়েলিং, হার্নিয়া বা হাইড্রোসিল, এগুলোও জানতে হবে। আর হচ্ছে বিসিপিএস এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এক্সামিনেশন, সেটা হচ্ছে নার্ভ এক্সামিনেশন, এটাও আপনাদের জানতে হবে। তো এখন আমি যে জিনিসটাই আমরা মানে আপনাদের যে কোশ্চিনটা থাকে যেটা, যে আমরা
অসপি বা অস্কি প্রিপারেশনটা কিভাবে নিব, কখন নিব, এবং হচ্ছে আমি এটার জন্য কি কি বই ফলো করব। তো এটার জন্য আমি যেটা বলবো যে অসপি বা অস্কি যে প্রিপারেশনটা, এইটা সবচেয়ে বেস্ট হয় আপনার এটা পরীক্ষার আগে থেকে এটা প্রিপারেশন নাও। আপনার পরীক্ষার সময় বা পরীক্ষার পরে এটা প্রিপারেশন শুরু করতে গেলে আপনারা হচ্ছে মানে শুরু করতে গেলে আপনাদের প্রিপারেশনটা একটু সময় লাগবে ওই সময়, এবং ওই সময় আপনাদের রিটেন পরীক্ষার পর এবং এসবিএ পরীক্ষার পর সময়টা থাকে খুবই কম। ওই খুবই কম সময়ের মধ্যে জিনিসটা প্র্যাকটিস করে আপনার হাতে নিয়ে আসা। সার্জারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যেই এক্সামিনেশনটা করতেছেন সেটা আপনার হাতে থাকতে হবে। তো খুব কম সময়ের ভিতরে সেটা হাতে প্র্যাকটিস করে নেওয়ার জন্য আহ, আহ, খুব কম সময়ের মধ্যে ওটা হাতে প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে আহ, পরীক্ষার আগে থেকে এটা প্রিপারেশন শুরু করতে হবে। এবং এটা হচ্ছে পরীক্ষার পরেও জেনেসিসের আপনাদের প্র্যাকটিস ব্যাচ, মানে প্রত্যেকবারের মতোই আপনাদের প্রত্যেকটা রেগুলার ব্যাচের পরে প্র্যাকটিস ব্যাচ থাকে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস ব্যাচ। এখানে আমাদের অসপি এবং অস্কি প্র্যাকটিস করা হয়। তো মোটামুটি আমার হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন এবং কি কি পড়তে হবে সেটা আমি বললাম, এবং শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনাদের কোশ্চিনটা থাকে আমরা এই পড়াগুলো কোত্থেকে পড়ব। তো মিড টার্মের জন্য, ক্লিনিক্যাল পরীক্ষার জন্য আপনারা যে মানে যে বইগুলো ফলো করবেন বা আমি যেগুলো ফলো করেছি সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খোরশেদ আলম স্যারের ডিকোডিং সার্জারি পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এরপরে আপনার সাথে সাথে জেনেসিসের ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা বই আছে, সেটাও ফলো করতে পারেন। আর শর্ট কেজের জন্য জিসি পল স্যারের যে শর্ট কেজের বইটা আছে সেটা ফলো করতে পারেন। তো ইনশাল্লাহ জেনেসিসের জেনেসিসে ভর্তি হলে আপনাদের যেটা মানে জেনেসিস যে আজকে রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন, এটার প্রিন্সিপালটা হচ্ছে এটা যে আপনারা খুবই ব্যস্ত থাকেন, আপনাদের প্রত্যেক সপ্তাহে একটা টপিক ওয়াইজ পড়াটা কষ্টকর হয়ে যায়। তো আমরা যেটা চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা টপিক বা ওই টপিকটা রিলেটেড যে প্র্যাকটিক্যাল পড়াগুলো আছে বা এক্সামিনেশন গুলো আছে সেটা প্রত্যেক সপ্তাহে পড়লে আপনার পড়ার মধ্যে একটা রেগুলারিটি আসে, যেটা পরীক্ষায় যেটার ফলাফল পাওয়া যায়। তো আশা করছি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। তো আহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমাকে এই এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ রেদওয়ানুল্লাহ আমিনী ভাইয়াকে। খুব সুন্দর করে অস্কি অ্যান্ড অসপি একটা সিনারিও বলেছেন আমাদের, যে আমরা একটু আইডিয়া নিতে পারবো ইনশাল্লাহ। আর বাকিটা তো আস্তে আস্তে আমাদের প্রিপারেশন নিতে নিতে আমাদের ধারণা হবে ইনশাল্লাহ। এখন আমি আমাদের মাঝে আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের ওয়ান অফ দ্য গেস্ট ডক্টর আলী হায়দার ভাইয়াকে রিকোয়েস্ট করব তার পরামর্শ, তার অভিমত আমাদের সাথে ব্যক্ত করবেন। আলী হায়দার ভাই আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন। আলী হায়দার ভাই শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি, জি, কিন্তু আমি একটু আসসালামু অকওয়ার্ড আলাইকুম। পজিশনে আছি। ভিডিও করে দেখাবো বা কথা বলা যাবে এরকম দেখতে পাবেন না, এই রাস্তায় জি আছি ভাই, এই আমরা জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাদের সময় হ্যাঁ, সরি দিচ্ছেন, সরি আপু, আমরা অনেক কথা কৃতজ্ঞ। না, একটু ঝামেলা আছে বিজারে। ভাইয়া একটু 2 লাইন কাইন্ডলি বলবেন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপুকে সময় দেওয়ার জন্য, কিছু আপনাদের মাঝে বলতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আলী হায়দার, মিড টার্ম মেন্টর। আসলে ভাইয়েরা মনে হয় শুনলাম কয়েকটা কথা আমাদের, আমি নিয়মিত সবই বলে ফেলছি, আসলে বলার পরে আর কিছু বাকি থাকে না। দু একটা রিকোয়েস্ট করে শুধু বক্তব্য শেষ করতে চাই। এক নম্বর হচ্ছে যে ব্যস্ততার মাঝেও সব কাজ বাদ দিয়ে অফলাইনে ক্লাসটাতে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, ছোট রিকোয়েস্টই করবো। এই কারণে যে অফলাইনে ক্লাস না করলে কোনোভাবেই হচ্ছে এটা পরে সাধারণত যেই উদ্দেশ্যে বা যতটুকু পরিশ্রম দিয়ে আমরা ক্লাসটা মানে নেওয়ার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, এটা সফল হয় না। মানুষজন পরে তো আর দেখতে পারে না। তারপর যারা ঢাকার বাইরে আছেন মানে বাধ্য, তাদেরকেই রিকোয়েস্ট করবো, লাস্ট এটাই সর্বনিম্ন রিকোয়েস্ট আর কি, যে কোনোভাবে হলেও এটা লাইভ ক্লাসটা করেন, কারণ পরে আর কখনোই আর ক্লাস করা হবে না। আলটিমেটলি মিড টার্মের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। মিড টার্মের উদ্দেশ্য হচ্ছে পুরো সিলেবাসটা একবার পড়া হয়ে থাকলে আপনি এরপরে যখন ওয়ার্ডে বাকি 3 বছর কাজ করবেন বা 2 বছর কাজ করবেন, তখন বুঝে শুনে কাজ করা যাবে। মানে না বুঝে কাজ করা আর বুঝে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক ভালো সার্জন হতে হলে অনেক বুঝে বুঝে কাজ করতে হয়। দেখে দেখে সার্জারি করা যায়, দেখে দেখে সার্জারি অনেক কিছু বোঝা যায়, অনেক ভালো সার্জন হয়, মনে হয় ভালো বা ফার্স্ট সার্জন,
কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝে কাজ করার বিষয়টা টোটালি মানে ডিপেন্ড করবে হাউ মাচ নলেজ ইউ হ্যাভ গ্যাদার্ড ডিউরিং ইউর পারফর্মিং এর প্রসিডিওর। এই জন্য একটু চেষ্টা করবেন লাইভে থাকা। আর বইয়ের ব্যাপারে আমি সবসময় একটু বলে আসি, সবসময় সেটা বলে আসি যে বেরিলাভ হচ্ছে একটু মানে আমাদের ধর্মগ্রন্থের মতো, যেটাকে বুঝতে হলে হাদিসের মাধ্যমে বর্ণনা করতে হয়। বেরিলাভে খুব সংক্ষেপে অনেক কথা লেখা থাকে, এটা পুরোপুরি বোঝা যায় না এবং এখান থেকে কোশ্চিন আউট করা যায় না। আমি আমার যদি কোনো লেকচার নেওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ, তখন আরো বইগুলো হচ্ছে যে ডিটেলস বলবো। কয়েকটা বই অবশ্যই শুরু থেকে কিনবেন। বেরিলাভ তো 28 এডিশন অবশ্যই, সাথে এইটাকে বর্ণনা করার জন্য সরি প্রদীপ কে দত্তের একটা বই আছে, বেরিলাভ রিভিশন গাইড। এটা নতুন কোনো ভার্সন বের হয় নাই, আগের ভার্সনটা চলে, একটু বইটা পাতাগুলো মিলাতে সমস্যা হয়, বাট বইটা এক্সেলেন্ট। এই বইটা পড়লে বেরিলাভের প্রত্যেকটা টপিক কেন আলোচনা করা হয়েছে, কি আলোচনা করা হয়েছে, মানে লিখার মতো করে বোঝা যায়। আর আমাদের খুরশিদ স্যারের ডিকোডিং সার্জারি, এই বইটাও পড়া লাগে। শর্ট আনসার কোশ্চেনের অনেকগুলো আনসার আপনি এই ডিকোডিং সার্জারি থেকে আউট করতে পারবেন। আর রিটেনের জন্য অনেক বেশি পড়তে হয়, তো রিটেনের জন্য যে 50 ডক্টরস নামে একটা রিটেনের বই পাওয়া যায়। বইটা পড়লে যেটা সুবিধা হবে যে আমাদের মিড টার্মের সাথে সাথে মিড টার্মের পরে অনেকে অনেক পরীক্ষা দিতে চাবেন, এমসিপিএস বা এগুলো, আর এরপরে আবার ফাইনাল পরীক্ষা থাকবে, অনেক কিছু হেল্প হয়। তারপরে মিনহাজের শীট গুলো আমরা পড়েছিলাম ওই সময়। আহ মানে একটু ব্রড টাইপের কোশ্চেন আসলে লিখার হয়তো প্যাটার্নটা জানা যাবে। আর আমাদের মানে উইথ দ্য প্যাসেজ অফ টাইম আমরা বিভিন্ন নোটস বা বিভিন্ন দাগা দেওয়া বা যে কোনো ক্লিনিক্যাল প্রসিডিওর এই ধরনের আলোচনা করি। তো মানে তখন এগুলো সব শেষ হয়ে যাবে। আপনারা যদি মোটামুটি 6 মাস আমাদের সাথে থাকেন, একটা মানে একসাথে সময় কাটাতে হবে আর কি, যে আমরা যখন ক্লাস নিচ্ছি তখন ক্লাস করতেছেন, এটা অফলাইনে হলে সবচেয়ে ভালো হয়। স্টিল অনলাইনে হলেও পারেন, মানে লাইভ ক্লাসে যদি থাকেন, তাহলে মিড টার্ম পাস করা নিয়ে কারো কোনো টেনশন থাকবে না। এটা গ্যারেন্টি, মানে গ্যারেন্টি দিতে পারি ইনশাল্লাহ, একেবারে গ্যারেন্টি, মানে পাস নিয়ে ইনশাল্লাহ কারো কোনো টেনশন থাকবে না। আর যদি একেবারেই মনে করেন যে সব থাকবে রেকর্ডেড লেকচার, 1 মাস পরে যে করবো, তাহলে হয়তো একটু বিপদ হয়ে যেতে পারে, কারণ এবারও রেজাল্টে অনেকেরই একটু খারাপ আসছে, যারা হয়তো কোচিং এ ছিল না বা বাইরে ছিল, টাচ ছিল না। এইটুকু বলে শেষ করতে চাই। আপুকে ধন্যবাদ। আপু, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আলী হায়দার ভাইয়াকে। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে এত ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন, আসলে ভালো লাগলো। এখন আমি একটু বলে নেই যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একদম শুরু থেকে সার্জারি মিড টার্ম যেখানে জেনেসিসে যে শুরু হয়েছে, যেই সেশন থেকে, ওই সেশন থেকে মেন্টর হিসেবে যুক্ত আছেন আমাদের সাথে সাদি মাসুদ আল তুরা ভাইয়া। এবং একটা গুড নিউজ আমি সবার সাথে শেয়ার করতে চাই যে ভাইয়া গতকাল এমসিপিএস সার্জারি রেজাল্ট হয়েছে, ভাইয়া এমসিপিএস পাস করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই পুরো জেনেসিস পরিবারের পক্ষ থেকে ভাইয়াকে আমরা জানাচ্ছি কংগ্রাচুলেশনস ভাইয়া, হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। এন্ড আমাদের ইন্সপিরেশন, আমার নিজেরও মেন্টর কিন্তু ভাইয়া ছিলেন, তো আমি অনেক কৃতজ্ঞ ভাইয়ার প্রতি। তো এখন আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে ভাইয়া এই সেশনে যারা আসবেন তাদের তারা যেন অনুপ্রেরণা পায়, আমরা যেমন অনুপ্রাণিত হয়েছি। তো ভাইয়ার মূল্যবান বক্তব্য রাখবেন। সালাম আলাইকুম। প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি ভালো আছেন। ধন্যবাদ ফারজানা আপুকে। আপু আসলে যতটুকু বাড়িয়ে বলছে আসলে অতটা বলার মতো কিছু না। তবে এটা ঠিক যে আহ, আমাদের যখন মিড টার্ম এক্সাম সিস্টেমটা চালু হলো, তখন আসলে এক্সাম ফরম্যাট নিয়ে তো আমাদের কোনো ধারণা ছিল না, এবং এটা আমাদের একটা ভীতি ছিল যে এই মিড টার্ম এক্সামটা ফেজ এর মতো, যে কিছু কিছু সাবজেক্টে দেখা যায়, বিশেষ করে ফেজেতে অনেক বেশি ফেল হয়, এরকম একটা ভয় ছিল আমাদের। তো যাই হোক, শুরুর দিকে আসলে আমাদের তো কোনো ওরকম স্ট্রাকচার্ড কোচিং বা ওরকম আমরা গাইডেন্স পাই নাই, বাট আমরা আমাদের যারা সিনিয়র টিচাররা ছিল ওনারাই আমাদের প্রাথমিক ধারণা দিয়েছিল যে রিটেনে কি আসবে, দেন হচ্ছে আমাদের ক্লিনিক্যালে কি আসবে। সেটা আমাদের খুবই হেল্প করেছিল। এবং আমি পাশ করার পর থেকে আমি এবং আমার সাথে আরো কয়েকজন ছিল, ডাক্তার আনিস ছিল, ডাক্তার সাজ্জাদ ছিল, তো কয়েকজন মিলে আমরা যখন শুরু করি তখন আসলে এত গুছানো ছিল না। এবং আপনারা এখন যতটা গুছানো ফরম্যাট পাচ্ছেন, বিশেষ করে ডক্টর ইফতেখার রাসূল যেভাবে বলল যে আমাদের টোটাল সার্ভিসটা আমরা কিভাবে, আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে একটা ওভারভিউ দিল, সেটা অত্যন্ত চমৎকার ভাবে বলেছে। এই এত সুন্দর যে গুছানোটা আপনারা একাডেমিক স্ট্রাকচার পাচ্ছেন, এই ক্রেডিটটা কিন্তু কোনো একক ব্যক্তির না। আজকে আমাদের যে মেন্টর প্যানেল দেখছেন,
আমি মনে করি বাংলাদেশে যতগুলো এরকম ছায়া শিক্ষা প্রতিষ্ঠান আছে চিকিৎসকদের, এটা জেনেসিস বা জেনেসিসের বাইরে অন্য কেউ, অন্য ডিপার্টমেন্ট, জেনেসিস তো অনেক বিশাল, এখানে পার্ট 1 আছে, এখানে আমাদের কম্বাইন্ড ব্যাচ আছে, এখানে আমাদের পার্ট 2 আছে, এবং আমরা মিড টার্ম, আমি মনে করি মিড টার্ম সার্জারির যে টিমটা আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম। এখানে যারাই আসে সবাই প্রচন্ড আন্তরিকতা নিয়ে আসে। আমি আপনাদের একাডেমিক বিষয় নিয়ে খুব বেশি কথা বলবো না, কারণ একাডেমিক বিষয়গুলো নিয়ে আপনারা যতটুকু আলোচনা হয়েছে এরপরে আসলে কোনো কিছু বলার নাই, আপনাদের বোরিং লাগবে। আমি অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে বলছি, এখানে যে কজন মেন্টর আছে সবাই প্রচন্ড আন্তরিকতার কারণে আসে, কারণ এখানে সবাই হয় প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে, কিংবা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও কি বাইরে স্যারদের সাথে প্র্যাকটিস করে, বা এমনিতেও তো আমাদের অনেক স্ট্রেসফুল লাইফ, যে আমাদের রুটিনিটি ইউটি সবকিছু মিলে আমাদের এর ফাঁকেও যে পড়াশোনাটা, তো এই আন্তরিকতার কারণেই হয়। এই জন্য আপনারা অনেক আশাবাদী হতে পারেন, আমাদের এখানে ভার্সেটাইল একটা মেন্টর টিম আছে, সবারই ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া এবং ভিউজ আছে, এবং আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাদের মেন্টরদের কাছে রিচ করতে পারবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যারা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই এই জেনেসিস সেন্টারে এসে ক্লাসটা করবেন। আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আপনারা যদি এখানে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করে ক্লাস করেন আপনারা সবাই পাস করবেন, এটা আমি আপনাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারি। এছাড়াও যারা ঢাকার বাইরে আছেন তারা তো আসতে পারবেন না, তারাও যদি লাইভ ক্লাসে অংশগ্রহণ করেন, ক্লাসের শেষে বা যখন আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, আপনি যদি তখন প্রশ্নটা করেন, তাহলে কিন্তু আপনার ওই যে এক্সামের আগে যে একটা পড়ার স্ট্রেস সেটা কিন্তু থাকবে না। দিন শেষে দেখা যাবে যারা পাশ করে তারা পাশ করবেই, হয়তো 100 জন পরীক্ষা দিলে রিটেনে হয়তো 70-80 জন পাশ করবে, ক্লিনিক্যালে গিয়েও হয়তো এরকম 60-70 জন পাশ করবে, সেটা ইস্যু না। কিন্তু এক্সামের আগে আপনি কতটা স্ট্রেস নিয়ে পাশ করলেন আর কতটা আপনি রিল্যাক্স মুডে পাশ করলেন সেটা কিন্তু ইস্যু। তো এই জন্য আপনাদের উচিত হবে যে আপনারা প্রত্যেকটা ক্লাসে আপনি ক্লাসটা হওয়ার পরই ওই ক্লাসটা করবেন, করার পাশাপাশি আপনি আপনার মতো করে পড়াটা গুছাই নেবেন। এখানে আমাদের অলরেডি অনেকগুলো বইয়ের আলোচনা আসছে, যে আমাদের মিড টার্মের জন্য আমাদের যদি টেক্সট বই বলি অবশ্যই বেইলাভ, তারপর আমাদের যে সাপোর্টিভ বইগুলো আছে সেটা হেল্পফুল। এবং আপনি মনে রাখবেন বেইলাভের সাথে অন্য বইয়ের যদি কোনো কন্ট্রাডিকশন থাকে আপনি অবশ্যই বেইলাভকে প্রাধান্য দিবেন। আমাদের সার্জারির যেই নলেজটা সেটা অনেক বেশি ভার্সেটাইল এবং অনেকটা ওয়েতে শেখা যায়। এখানে আমাদের থিওরিটিক্যাল বিষয় আছে, প্র্যাকটিক্যাল বিষয় আছে, আমাদের অপারেটিভ সার্জারি আছে। তো এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই আছে। সবকিছুর উপরে আপনি বেইলাভকে প্রাধান্য দিবেন। যদি বেইলাভ ধরে ধরে পড়েন আপনাদের ফেল করার কোনো চান্স থাকবে না। তারপরও সকল টপিকস বেইলাভে নাই, ঠিক আছে, যেটা ইফতেখার রাসেল ভাই বলল, এছাড়া আমাদের আমিন ভাই বলল। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে, যে ডিকোডিং সার্জারি বলেন অথবা আপনি জিসিপাল বলেন অথবা আপনার যে কোনো স্যারের নোটই হোক, স্যারের লেকচার হোক, এমন অনেক বিষয় আছে যেটা কোনো বইয়ে নেই, ঠিক না, যে আপনার খুব কম জায়গায় আছে। আপনি ধরা যাক প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, ঠিক না, এটা কখন বাড়ে, ঠিক আছে, বা আপনি আহ, যখন একটা পিএসএ এক্সামিনেশন দিবেন তার আগে কিছু বলতে হয় যে আপনি এই কাজ করা যাবে না। তো এই বিষয়গুলো তো কোনো হয়তো অনেক বইয়ে নাই বা কোনো বইয়ে আছে। এই এক্সট্রা টপিক গুলো আপনাকে সব বেইলাবে বা আপনার নিজস্ব নোট বইয়ে লিখে রাখতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই নিয়মিত ক্লাস করবেন এবং কোনো সমস্যা মনের ভিতর লুকায় রাখবেন না। যদি মনের ভিতর একাডেমিক বিষয়গুলো লুকায় রাখেন এই সমস্যাটা আপনাদের কোনোদিন কাটবে না এবং এক্সামে এটা আপনার একটা প্রভাব পড়বে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ তুরাব ভাইয়াকে, খুব সুন্দর করে বলেছেন, চমৎকার করে বলেছেন। এবং আমারও যেহেতু মেন্টর, আমি বলি বারবার, তো আমরা সবসময় কৃতজ্ঞ, কারণ ভাইয়ারা উদ্যোগ নেওয়াতেই কিন্তু জেনেসিস এর মিড টার্ম, কারণ আমাদের সময় সত্যি কথা বলতে এটুকু আমি শেয়ার করতে চাই যে আমাদের সময় যখন মিড টার্ম এর কাছাকাছি সময় চলে আসছে, ধরেন 8 মাসের মতো বাকি, তখন আমরা খোঁজ নিতাম যে আচ্ছা জেনেসিসে কি সার্জারি কোনো মিড টার্ম ব্যাচ শুরু হচ্ছে না, কবে শুরু হবে, অন্যান্য ডিপার্টমেন্টের তো মিড টার্ম ব্যাচ চলছে। তো তখন জানতে পারি যে না, আমরা ফোন দিয়ে খোঁজ নিয়েছি, তারপরে জানতে পারছি যে না, একটা ব্যাচ চালু হচ্ছে। তো যেটা এখন আলহামদুলিল্লাহ অনেক আপগ্রেডেড, এবং ইনশাল্লাহ মডিফিকেশনের তো শেষ নেই, যে
যেমন ভাইয়ের ইফতেখার ভাইয়া বলেছেন যে ওনাদের সময় থেকে একটা ম্যাজিক্যাল সেশনের প্র্যাকটিস শুরু হয়েছে। তো এবার থেকে আশা করছি আর একটা নতুন সংযোজন হবে ইনশাল্লাহ, সেটা হলো হাউ টু প্রিপেয়ার ফর মিড টার্ম এক্সাম, যেটা আজকে ওরিয়েন্টেশনে শুনেছেন, সাথে একটা পুরা রোড ম্যাপের মতো করে আপনাদের দেখানো হবে। প্রথম লেকচারটাই আশা করছি এটা থাকছে ইনশাল্লাহ। এটা এই ব্যাচের ক্ষেত্রে নতুন সংযোজন হতে যাচ্ছে। আর সবাই সবকিছু বলেছেন, আমি একটু সাম আপ করতে চাচ্ছি যে বইয়ের ব্যাপারটা সবাই বলেছেন, এটা আলাদা করে কিছু বলার নাই। তবে যেটা নিয়ে কোয়েশ্চেন পরে আসে যে লেকচার শিট গুলো পাবো কিনা, বা এই যে ক্লাস হলো এটা তো কোনো লেকচার আমরা শিট পেলাম না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ এটাই বলবো, এবং এখনো এই জন্য বলে নিতে চাচ্ছি যে আমাদের মেইন বেলিয়ান লাভের দক্ষতা থাকলে অ্যাডিশনাল আপনি পরে তখন অনেক কিছু আইডিয়া পাবেন, যে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা আমাকে দেখতে হবে। কোয়েশ্চেন যখন সলভ করতে যাবেন, এই জিনিসটা আমাকে হয়তো বা এই টপিক থেকে দেখতে হবে, এই বই থেকে দেখতে হবে এই টপিকটা, অথবা আমরা বলে দিব যে এই টপিকটা বেলি লাভ তো পড়বেন, সাথে একটু দেখে নিবেন, ওই একটা নাম মেনশন করে দিব, ওই বইটা একটু দেখবেন, সাথে দেখলে ভালো। কিন্তু বেলি লাভ যেন কোনো মতেই আমাদের প্রাধান্য থেকে বাদ না যায়। মেইন 3বার যদি বলতে হয় কোনো একটা বইয়ের নাম, সেটা হলো বেইন অ্যান্ড লাভ। এবং এই জন্যই আমরা কিন্তু লেকচার শিট আপনারা এক্সপেক্ট করলেও সেটা কিন্তু আমরা প্রোভাইড করি না, এই কারণেই যাতে আমরা বেরি লাভ ওরিয়েন্টেড আমাদের পড়াশোনাটা হয়। এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আফটার পাসিং মিড টার্ম আপনারা নিজেরাই বুঝবেন যে পজিশনটা, নলেজ লেভেলটা কতটা আপগ্রেডেড হয়েছে জাস্ট বেরি লাভটা পুরোটা আয়ত্ত করার ফলে। আচ্ছা, আর একটা হলো আমাদের ব্যাচ ডে যেটা থাকে, সেটা হলো রবিবার করে আমাদের সানডে, এভরি সানডে ওয়ান্স ইন আ উইক আমাদের এটা ব্যাচ ডে। এবং এটার পরে যে টপিকে হবে নেক্সট উইকের সানডেতে ফার্স্টে ওই এক্সামটা দিবেন ইনশাল্লাহ, ওই টপিকের এক্সাম দিবেন। এবং এক্সাম যেদিন সানডেতে দিলেন তারপরে ফ্রাইডেতে ওটার একটা সলভ ক্লাস ইনশাল্লাহ পাবেন। আর এক্সাম প্রত্যেকটা টপিক শেষ করার পরে যে এক্সামটা হবে সেখানে এসএকিউ থাকবে, এসবিও থাকবে কিছু, এবং সাথে নতুন সংযোজন করা হচ্ছে এবার থেকে, যেটা হলো একটা, যেহেতু আপনাদের আফটার রিটেন অ্যাডিকুয়েট টাইম পাচ্ছেন না ফর প্র্যাকটিক্যাল প্রিপারেশন, এই জন্য প্রত্যেকটা টপিক কোয়েশ্চেনে এক্সাম টপিকের উপর যে এক্সামটা হবে ওই এক্সামে নতুন করে সংযোজন করা হচ্ছে এবার থেকে ইনশাল্লাহ, যে একটা অসপি অথবা একটা অস্কি আপনারা ফেস করবেন। এই জন্য যখন ক্লাস না হবে তখন কিন্তু একটা টপিক পড়ানোর পরে বিগত বছরের প্রশ্ন, ইফতেখার ভাই যেটা বলেছেন যে বিগত বছরের প্রশ্নগুলো আগে মার্ক করে নিবেন যে এই টপিক থেকে এই কোয়েশ্চেন গুলা এসেছিল, এবং আমি তখন পড়বো এই টপিক গুলো পড়ার সময়, আমি এই চ্যাপ্টার পড়ার সময় ওই টপিক গুলো মাথায় রাখবো, বেশি গুরুত্ব দিব। ঠিক তেমনই যখন এখানে একটা টপিকের ক্লাস নেওয়া হবে তখন ওই টপিক রিলেটেড বিগত বছরে যে কোয়েশ্চেন গুলো মিড টার্মে এসেছে ওগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হয়ে যাবে ইনশাল্লাহ, ডিসকাশন হবে। এবং একটা ম্যাজিক্যাল একটা এসবিএ ব্রেইন স্টর্মিং একটা এসবিএ সেশনসও থাকবে প্রত্যেকটা ক্লাসের পরে ওই টপিক রিলেটেড, 15টা বা 20টা কোয়েশ্চেন আপনাদের ব্রেইন স্টর্মিং একটা সেশন থাকবে সাইড বাই সাইড। এবং যেটা পরীক্ষার ক্ষেত্রে বলেছি যে নতুন সংযোজন হচ্ছে, ওই জন্য ওই টপিক রিলেটেড কি অসপি থাকতে পারে বা কি অসপি ক্লিনিক্যাল এক্সামিনেশন বাদে ওই রিলেটেড কি অসপি থাকতে পারে, যেমন রেডিওলজি কি থাকতে পারে, অথবা কাউন্সিলিং কিছু থাকতে পারে কিনা, বা এক্সাম হিস্ট্রি টেকিং থাকতে পারে কিনা, এগুলো বলে দেওয়া হবে। এবং যখন পরীক্ষাটা দিবেন এই অস্কির মধ্যে এইরকম কোয়েশ্চেনই আপনাদের দেওয়া হবে। কারণ মনে হতে পারে যে আমাদের তো অস্কি পড়ানো হয় নাই, তাহলে কেন কোয়েশ্চেনে আমাদের অ্যাড করা হলো। তো এই জন্য আমরা মেন্টররা ইনশাল্লাহ এই ব্যাপারে ডিসিশন নিব যে আমরা ক্লাসের সাথে সাথে অস্কি বলে দিব, যেহেতু আপনারা অ্যাডিকুয়েট সময় পাবেন না আফটার রিটেন। সাইমালটেনিয়াস প্রিপারেশন কিন্তু নিতে হবে ফর রিটেন অ্যান্ড অস্কি। আর যেটা হলো আমাদের কোর্স আউটলাইনটা জেনেসিস মিড টার্ম পেজে কিন্তু দেয়া আছে, তবু আমি একটু মেনশন করি যে আমাদের 14 লেকচার ক্লাস থাকবে, এবং সেই সাথে 14 লেকচার ক্লাসের সাথে যেটা বলেছি যে 14 এসবিএ সেশনস থাকবে, সাথে 14 ক্লাস টেস্ট, যেটা বলেছি প্রত্যেকটা টপিকের উপর একটা করে পরীক্ষা ক্লাস থাকবে, এবং সেটার সলভ লেকচার হবে। সলভ লেকচারও থাকবে, এবং 2টা অস্কি লেকচার থাকবে, 2টা অসপি লেকচার থাকবে আলাদা, এবং 2টা লাস্ট সেশনের কোয়েশ্চেন সলভ। এই যে জুলাই 24-এ যারা পরীক্ষা দিয়েছেন, যেই পরীক্ষাটা হয়েছে অসপি প্লাস রিটেন, এটার একটা সলভ ক্লাস ইনশাল্লাহ আপনারা পাবেন। সাথে 3টা রিভিউ এক্সাম থাকবে, 4টা মডেল টেস্ট থাকবে, এবং পরীক্ষার আগে 2টা মক টেস্ট থাকবে, যেটা ফাইনাল রিটেন এক্সাম, 2টা মক টেস্ট থাকবে। অ্যান্ড ইন টোটাল 80 টোটাল সেশনস থাকছে। এখন আমি বলবো যে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন, অনলাইনে যারা আছেন, ইসরা জাহান আপু আছেন, কামরুল হাসান ভাইয়া আছেন, ওয়ারিস ভাইয়া, আলী ভাইয়া আছেন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে
কিছু জানার থাকে বা আমাদের পরামর্শ কোনো কিছু থাকলে আমাদের কাইন্ডলি একটু শেয়ার করবেন। আমাদের কি শুনতে পাচ্ছেন? ইসরাত আপু, কামরুল ভাইয়া, ওয়ারিস ভাইয়া? জি, আমি ডক্টর ওয়ারেস বলছিলাম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম জি সালাম। আমি যদিও ঢাকায় থাকি, কিন্তু বাস্তবিক কারণে অনেক ব্যস্ত থাকি। আমি অনেক সবার মধ্যে সিনিয়র। আমি এখানে ভর্তি হয়েছি যেহেতু আমি বাইরে থাকি। আমার রেগুলার পড়ার টেবিলে বসাটা আসলে সম্ভব না। তা আমি কি অনেক সময় দেখা গেলো অনেক প্রশ্নের সমস্যার সমাধান যদি পাই, আপনাদের কথাগুলো ভালো লাগলো। আমার মনে হয় রেগুলার বেসে থাকলে মিড টার্মটা পাস করা অনেক ইজি। আর সর্বোপরি আমি আপনাদের সঙ্গে যতটুকু সময় দিয়েছি, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কোঅপারেশন এবং কোঅর্ডিনেশনটা অনেক সুন্দর। সেজন্য সকল মেন্টরকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, অনেক সময় অনেক কারণে আমাদের মেন্টরদের সঙ্গে যোগাযোগের দরকার হতে পারে, অনলাইন এবং অফলাইনের বাইরেও। সেক্ষেত্রে কি মেন্টররা আমাদের মেন্টরদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা কি আমাদের সঙ্গে সহানুভূতি দেখাবে স্টাডির ব্যাপারে? ধন্যবাদ ভাইয়া। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমরা সকল থ্যাংক ইউ। মেন্টর আমরা ওপেন, তবে এটা ঠিক যে হয়তো আপনি ফোন দিলে আমরা বলবো যে রাতে 9টার দিকে ফোন দেন। আমি আমার ফ্রি টাইমে হয়তো আমি আপনাকে ফোন দিব। আমাদের যারা মেইন মেন্টর বা কোঅর্ডিনেট করে, বিশেষ করে ফারজানা আপু, উনি এটা কোঅর্ডিনেট করবে, জি কার জি। সাথে কে যোগাযোগ করবে। উনি ঠিক করতে পারবে যে আপনার যে কোশ্চেনটা সেটা হয়তো আপনি যখন জিজ্ঞেস করবেন তখনই হয়তো একজন মেন্টর জবাব না দিতে পারে, আমরা তো প্রয়োজন হলে প্রিপারেশন নিয়ে হইলেও বলতে পারবো। ঠিক আছে, আমরা এই বিষয়ে অলওয়েজ ওপেন। আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমার সাথেও করতে পারেন, এখানে ফারজানা আপু আছে ওনার সাথেও করতে পারেন, এখানে রেদওয়ান ভাই আছে ওনার সাথেও করতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ইসরাত জাহান আপু, কামরুল হাসান ভাইয়া, আমাদের শুনতে পাচ্ছেন? ওয়ারিস ভাইয়া, আপনি কাইন্ডলি যদি একটু বলতেন যে আপনি এখন বর্তমানে কোথায় কর্মরত আছেন? ওয়ারিস ভাইয়া? হ্যালো। জি হ্যাঁ, জি গুড আফটারনুন। আমাকে অপরচুনিটি নেওয়ার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমি জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি। আমি 33rd বিসিএস হোল্ডার। আমি ডি অর্থ পাস করেছি 2013 সালে। যখন দেখলাম যে এফসিপিএস এ ডিপ্লোমা করলে 1 বছরের ট্রেনিং মওকুফ করা আছে, এবং আমি নরসিংদী সদর হাসপাতালে কাজ করি, এবং সদর হাসপাতালে 2 বছর ট্রেনিং এর ব্যবস্থা করা আছে। তখন আমি পার্ট 1 দেই 2023 সালে, আহ জুলাইতে আর কি। তো এরপরে দেখলাম যে আসলে এফসিপিএস টা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যতই ডিগ্রি হোক, বাংলাদেশি মানুষরা এফসিপিএস খায় আর কি। হ্যাঁ। আর বরাবরই আমি ঢাকা মেডিকেল, নিটোর, মুগদা মেডিকেলেই ছিলাম। আর এই অপরচুনিটি এবং সুযোগটা কাজে লাগিয়ে একটু আগ্রহ তৈরি হলো আর কি। হ্যাঁ, কেমনে নিজেকে আরো আপডেট করা যায়। আর এমনিতেই আমি বলি, পার্ট 1 এর আগে আমি প্রথমত, এর আগে সার্জারিতে পার্ট 1 করা ছিল অনেক আগে, 2008 সালে আর কি। ওইটা পরে বাদ হয়ে যায় অর্থোপেডিক্স আসার কারণে আর কি। তারপরেও হাল ছেড়ে যাই নাই। আমি চুপ চুপ করে আপনাদের জেনেসিস থেকে লেকচার শিট গুলো নিয়ে পার্ট 1 এর জন্য পড়তাম, দেখি কিছু করা যায় কিনা। তা ইনশাল্লাহ হয়ে গেল। হয়তো সদর হাসপাতালে চাকরিরত অবস্থায় 2 বছর ট্রেনিং হয়তো কাউন্ট হয়ে যাবে জানুয়ারিতে। আর যদি মিড টার্ম আপনারা সহায়তা করেন, আমার মনে হয় এটাকে ওভারটেক করা সম্ভব হবে। কারণ ওই যে অস্পি আর অস্কির ব্যাপারটা তো আসলে ডি অর্থ এক্সামে ফেস করছি কাছাকাছি আর কি। তা এই আর কি, আমার জন্য দোয়া করবেন, এই জন্য আপনার সহযোগিতা চাই। আর পাশাপাশি আপনাদের যাদেরকে দেখছি, আমি তাদেরকে একদিন আপ্যায়ন করাতে চাই আমার পক্ষ থেকে, কোনো একটা লাঞ্চ। লাঞ্চ যে কোনো বৃহস্পতিবারে আমাকে বললে আমি হয়তো অফলাইনে মাঝে মাঝে যাব।
বৃহস্পতিবারকে ছুটি নিয়ে আর কি আপনাদের একদিন ইনভাইট করব, আমরা একটা পার্টি দেবো আমার পক্ষ থেকে সবাইকে। এবং আমাকে খুব বেশি ভালো লেগেছে এই যে আপনাদের যে এটা আগ্রহ, আমাদের ছাত্রদের চেয়ে আপনাদের টিচার যারা, আপনাদের এই আগ্রহটা বেশি, কেমনে আমাদেরকে তৈরি করবেন, কেমনে আমাদেরকে আরো ওভারকাম করাবেন, এই জিনিসটাই আমি ফিল করি বেশি। আমি নিজেও একজন শিক্ষক, আমার শিক্ষক হিসেবেও ফিল করি, এবং আপনাদের আমি ছাত্র, এবং এভাবেও ছাত্র হিসেবেও ফিল করি আপনাদের। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ। আপনি নিজেই একজন আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা অনুজ যারা আছি, আপনি আমাদের জন্য অনুপ্রেরণা। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। এবং আসলে আমাদের এই চেষ্টা এটাই থাকে, আমি যেটা নিজেও বলেছি যে আমার মিড টার্মের সময় কিছুদিন যখন কাছে চলে আসলো তখন আমি খুঁজতাম যে আচ্ছা জেনেসিস কেন শুরু করে না। তো ওই প্রয়োজনীয়তা থেকেই আমরাও নিজেরাও বুঝি, ওই প্রয়োজনীয়তা ওই তাগিদ থেকে আমি নিজেও বুঝি বা আমরা সবাই যারা আছি সবাই বুঝি যে আসলে একটা গাইডলাইন দরকার, কারণ আমরা সবাই ট্রেনিং এ থাকি, তো আমাদের বই থেকে কিন্তু আমি কি সত্যি একটু কথা অ্যাড বলতে। করতে পারি আপু? জি শিওর শিওর প্লিজ। আহ, আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম, আরো মনে হয় দুই একটা প্ল্যাটফর্ম আছে যারা আছে সার্জারি বেস, কেউ আসলে প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, আপনাদের এরকম কোচিং দুই একটা, সবাই আসলে মেডিসিন গাইনি নিয়ে ব্যস্ত আর কি। তো আসলে সার্জারির মানুষরা ব্যস্ত হয়, তারা হয়তো সময় দিতে চায় না, নতুন করে স্টুডেন্ট তৈরি করতে চায় না। আমি খুঁজেছি, সত্যি সত্যি আপনাদেরকে পেয়েছি। আমার মনে হয় খুব একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। হ্যাঁ, এর আগে মনে হয় আর কোনো, আমার জানা মতে সার্জারির এরকম করে মিড টার্ম পরীক্ষায় পাস করাবে এরকম কোচিং সেন্টার নাই। শুধুমাত্র গাইনি আছে এবং মেডিসিন আছে। তো আমি সাধুবাদ জানাই আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ, আমরাও অনেক বেশি অনুপ্রেরণা পাচ্ছি, উৎসাহিত হচ্ছি। তো যেটাই বলছিলাম যে ওই তাগিদ থেকে আমরা সবাই অনুভব করি যে আমাদের যেহেতু বই ট্রেনিং পিরিয়ডে বইটা আমাদের ওইভাবে আমরা কানেক্টেড থাকি না বইয়ের সাথে, সত্যি কথা বলতে আমি নিজেও ছিলাম না। কারণ আমার ট্রেনিং মূলত যে ট্রেনিং করছি ক্লিনিক্যাল দিক থেকে, আমি ঠিক আছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, বাট যখন আমি বইটা যে ধরবো তখন একটা ভীতি কাজ করতো। তো ওই আমরাও তো ওই অভিজ্ঞতাটা পেয়েছি বা ওই সময়টা পার করে এসেছি, তো ওইখান থেকে আমাদের মনে হয়েছে যে না, এখন যারা সামনে আমাদের ভাইয়া আপুরা আছেন যারা মিড টার্ম দিবেন, আমরা যেন একটু সহযোগিতা করতে পারি, যদি একটু বইটা একটু রেডি করে দেওয়া, একটু বলা এই টপিকটা, তখন কিন্তু বইটা খুললে সারা দিন পর অপারেশন বলেন, পেশেন্ট দেখা বলেন, ট্রেনিং পিরিয়ড অনেক হেক্টিক সবাই জানি, কিন্তু সারাদিন পর যখন একটু বইটা খুলে দেখি যে একটু দাগানো আছে, আচ্ছা ঠিক আছে একটু পড়া শুরু করি, ওখান থেকে কিন্তু পড়াটা আমাদের শুরু হয়। তো এটাই আমাদের আসলে উদ্যোগটা নেওয়া এই উদ্দেশ্যেই। তো এখন আমি একটু অনুরোধ করব, ইসরাত জাহান আপু আর কামরুল হাসান ভাইয়া আছেন আমাদের সাথে উপস্থিত অনলাইনে। ভাইয়া আপু আমাদের কি শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে আপু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আসলে আমার হেডফোনটাতে একটু প্রবলেম, তো এই কারণে আমি লাইব্রেরিতে আছি, তো কথা বলতে পারছি না। আচ্ছা ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, আপনার যদি কাইন্ডলি কোথায় আছেন একটু যদি বলতেন আমাদের ভাইয়া, যে আপনি এখন আমি বর্তমানে কোথায় কর্মরত আছেন? কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল। সরি, কুমিল্লা কুমিল্লা। মেডিকেল কলেজ। জি জি। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের যেই ব্যাচটা হচ্ছে রেগুলারিটি আমরা সবাই মেনটেন করবো, কারণ রেগুলারিটি মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ। হ্যাঁ sure, ঠিক আছে, ইনশাআল্লাহ এমনি ইনশাআল্লাহ। শুনেছেন তো ভাইয়া পুরা জি ওরিয়েন্টেশনটা? জি জি জি। ওরিয়েন্টেশনটা শোনার সুবিধা এটাই যে আমরা যখন প্রথম লেকচার করতে আসি ডিরেক্ট, তখন কিন্তু আমরা বুঝি না আসলে আমাদের জার্নিটা কেমন হচ্ছে, কারণ ওরিয়েন্টেশনে কিন্তু জার্নিটা কেমন হতে যাচ্ছে এটা তুলে ধরা। তো অনেকেই যারা ওরিয়েন্টেশন করে আসে না, যখন জিজ্ঞাসা করি যে ওরিয়েন্টেশনটা কি করেছিলেন, তখন খুব আমরাই কষ্ট পাই, কারণ নতুন করে তাকে আবার বলতে হয় বা দেখাতে হয় আলাদা আলাদা করে। তো এটা জি আসলে করে যারা যারা করেছেন তারা ধরেন যখন ক্লাসটাতে আসবেন, অ্যাটেন্ড করবেন বা ক্লাস করবেন, তখন বুঝতে পারবেন যে আচ্ছা আমার জার্নিটা এরকম হতে যাচ্ছে, জেনেসিস আমার সাথে আছে, এভাবে হেল্প করবে, আমার সর্বোচ্চ চেষ্টা দিতে হবে। এবং যখন পরীক্ষা দিবেন একটু বলে রাখি যে অনেক সময় মনে হতে পারে যে আমি পুরোটা পড়েছি কিন্তু পরীক্ষা দিচ্ছি, কোয়েশ্চেন স্বাভাবিক বিসিপিসি যেমন কমন আসে না, এখানেও কিন্তু একটু কঠিন লাগতে পারে। যেটা আমরা সবসময় বলি একটা কমন ডায়ালগ জেনেসিসের আছে, যে জেনেসিস ট্রাই টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট and hope for the best. তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনারাও হতাশ হবেন না, এখান থেকে ভালো কিছু পাবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপু, ভাইয়া। জি, থ্যাংক আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, ইসরাত জাহান আপু শুনতে পাচ্ছেন? আপু শোনা যাচ্ছে ইসরাত জাহান আপু?
আর একটা একটু কথা এখনই বলে নিই ওরিয়েন্টেশনে, যে আমরা কিন্তু, আমি নিজেও সত্যি কথা বলতে, আমি নিজে, তুরা ভাই ভালো জানবেন, আমি কিন্তু নিজে অনেক ইন্ট্রোভার্টেড ছিলাম। নিজের কথা বলছি কারণ নিজেরটা মানুষ ভালো জানে। আমি কিন্তু অনেক ইন্ট্রোভার্টেড ছিলাম, অনেক। তো সেখান থেকে আমি কিন্তু এখন কথা বলছি, আমি আমার ফিলিং শেয়ার করছি। এটা একদিক দিয়ে আমাদের এই প্রফেশনে অনেক ইম্পর্টেন্ট। আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রেও যেমন, ঠিক তেমন আমাদের এক্সামিনেশনের ক্ষেত্রেও যত বেশি ইন্টারাকশন হবে, এটা বলার উদ্দেশ্য এটাই, যে কাইন্ডলি ক্লাসেও আপনারা ইন্টারাকশন করবেন, যেন মনে না হয় আমি এই কোয়েশ্চেনটা করছি অন্যরা কি ভাববে। এটা কোনো বিষয় না। আপনি আপনার যেটা কোয়ারিজ থাকবে, আপনি সেটা, আপনার অধিকার, সেটা আপনি ক্লিয়ার করে নেবেন। তো এটা এই জন্য আমাদের ভোকাল হতে হবে, এই জন্য আমাদের কথা বলতে হবে। এটাই, এইটুকুই বলেই শেষ করছি। তো আপনাদের সবাইকে, যারা ইনশাল্লাহ জানুয়ারি 2025-এ পরীক্ষা দিবেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা সাথে থাকবো, এবং আপনাদের সবার জন্য শুভকামনা, এবং সবার রেগুলারিটি এক্সপেক্ট করছি, সিনসিয়ারিটি এক্সপেক্ট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ আমাদের সবার সহায় হবেন। এবং ইফতেখার ভাইয়া এখন আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এবার যারা ইফতেখার ভাইয়া সহ যারা পাস করেছেন, এটা না বললেই নয়, এটা ক্রেডিট, আমি সব ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তবে আমি এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ মিড টার্ম সার্জারি জেনেসিস থেকে এবার কিন্তু 100% পাস হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রেডিট সম্পূর্ণ। আমাদের চেষ্টা ছিল মাত্র, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন, আমাদের তৌফিক করে দিয়েছেন চেষ্টা করার। তো এইটা বলে আমি এবার যারা পাস করেছেন জুলাই 2024 মিড টার্মে, ইফতেখার ভাইয়া সহ সবাইকে again হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস। এবং যারা পরীক্ষা দিবেন জানুয়ারি 2025-এ, আমাদের সবার তরফ থেকে তাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।